16 বছরেও শেষ হয়নি দেশব্যাপী বোমা হামলার বিচার, ঝুলে আছে 47 মামলা, জঙ্গি তৎপরতা নজরদারিতে। বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় টিকে থাকতেই 17 আগস্টের হামলা, বলছে আওয়ামী লীগ। ফের বিশৃঙ্খলার চেষ্টায় বিএনপি, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত। শনাক্ত 7,500, করোনায় আরও 198 মৃত্যু, 31টি আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত। কারো উপর প্রতিশোধ নেওয়া হবে না, প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের ঘোষণা। আমরুল্লাহ সালেহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 16 বছরেও শেষ হয়নি 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা মামলার বিচার। 161টি মামলার মধ্যে 47টি মামলা এখনও বিচারাধীন। একইভাবে নির্মূল করা যায়নি ঘটনার সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জেএমবির সাংগঠনিক কাঠামো এখন অনেক দুর্বল। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 2005 সালের এই দিনে দেশের 63 জেলায় 500 স্থানে বোমা ফাটিয়ে নিজেদের অবস্থান জানান দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ওই হামলা 2 জন নিহত ও 104 জন আহত হন। পরে ঢাকায় 18টি সহ সারা দেশে দায়ের করা হয় মোট 161টি মামলা। তবে এর মধ্যে 47টি মামলা 16 বছর ধরে আদালতে ঝুলে আছে। গত 16 বছরে নানা হাত ঘুরে জেএমবির নেতৃত্ব এখন পলাতক জঙ্গি সালেহীন ওরফে সালাউদ্দিনের হাতে। 2023 সালের 23শে ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে সালেহীন সহ 3 জন জঙ্গি নেতাকে ছিনিয়ে নিয়েছিল জেএমবির সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন সালাউদ্দিন এখন ভারতে আছেন। তার নেতৃত্বে জেএমবি ভারতেও কার্যক্রম বিস্তার করেছে। ভারতের তৎপর অংশের নাম দেয়া হয়েছে জেএমআই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জেএমবি এখন পুরনো কর্মীদের একত্র করার চেষ্টা করছে। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের উপর কঠোর নজরদারি করা হচ্ছে। তারা দাওয়াতি কার্যক্রম সহ অনেক ক্ষেত্রে তারা তাদের যে সদস্যদের ব্রেন ওয়াশের কার্যক্রম তারা পরিচালনা করছে। জেএমবিদের কোনো ধরনের কার্যক্রম বর্তমানে রয়েছে কিনা, পাশাপাশি আমরা র্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সাইবার প্যাট্রোলিংও করছি, যেখানে আমরা নিয়মিত নজরদারি রাখছি যে কেউ অনলাইনে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করছে কিনা। র্যাবের এই কর্মকর্তা জানান জেএমবির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে গেছে। এর নেতাকর্মী ও অর্থদাতাদের অনেকেই গ্রেফতার হয়েছে। আমরা যখনই জঙ্গি সংক্রান্ত কোনো তথ্য পাচ্ছি, সাথে সাথে আমরা জঙ্গিদের কেন্দ্রবিন্দুতে আমরা আঘাত হানছি এবং আমরা তাদের যে কোনো পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিচ্ছি। জেএমবির এই হামলা সংগঠিত হয়েছিল বিএনপি জামাত 4 দলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে। পরে অভিযান শুরু হলে জেএমবির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা ধরা পড়েন। বিচারে শীর্ষস্থানীয় 10 নেতার ফাঁসিও হয়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন 75-এর 15 আগস্ট থেকে দেশের প্রতিটি সাম্প্রদায়িক ও সশস্ত্র হামলার নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2005 সালের 17 আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিদের মদদ দিয়েছে বিএনপি জামাত জোট। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। 2005 সালের 17 আগস্ট জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন পরিকল্পিতভাবে দেশের 63 জেলার 500টি স্থানে একযোগে বোমা হামলা চালায়। এতে নিহত হয় 2 জন, আহত হন শতাধিক মানুষ। ওই হামলার 16তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এই আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন ক্ষমতায় টিকে থাকতে 2005 সালে সিরিজ বোমা হামলায় জঙ্গিদের মদদ দিয়েছিল সে সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি জামাত জোট।
যখন দেখেছে দুর্বার গণ আন্দোলন গড়ে উঠছে, তাদের ক্ষমতার মসনদ টলমলো, তাদেরকে ছেড়ে যেতে হবে, তখন তারা এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করে সারা বাংলাদেশকে একটা ভয়ের রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছে। মানুষের বিচার করে গাছের সাথে লটকিয়ে, ডালের সাথে লটকিয়ে তাদেরকে ফাঁসি দেয়। আর বেগম খালেদা জিয়া, আমরা যখন এটি পার্লামেন্টে তুলেছি, কথা বলেছি, তখন খালেদা জিয়া বক্তৃতা করলো, বাংলাদেশে কোনো উর্দু ভাই নাই, বাংলা ভাই নাই, এটি মিডিয়ার সৃষ্টি। বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক ছিল বিএনপি জামাত জোট। একযোগে বোমা হামলার জন্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক, জনবল, বোমা সরবরাহ, এত সব একদিনে হয়নি। তবে রাষ্ট্রযন্ত্র সেদিন নীরব ছিল কেন? নিশ্চয়ই সে সরকার এ ঘটনার প্রশ্রয়দাতা আর পৃষ্ঠপোষক ছিল। খালেদা জিয়ার 6টি জন্মদিনের তথ্য তুলে ধরে বিএনপির শিষ্টাচার নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনারা খালেদা জিয়ার জন্মদিবস নিয়ে জাতির সঙ্গে প্রহসন করেছেন, তামাশা করেছেন, সেই সত্য, সে মমতাবাদী তুলে ধরেছি, এটা কোন অন্যায়? এদিকে 17 আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর গুলশানে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেয়াকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিএনপির সমর্থকরা ইট পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ, বিএনপির নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়। জসিম জুয়েলের রিপোর্ট। সকাল 10টা থেকেই বিএনপির সমর্থকরা চন্দ্রিমা উদ্যানে প্রবেশের চেষ্টা করে। পুলিশের পক্ষ থেকে তাদের আরও পরে প্রবেশ করার অনুরোধ জানানো হয়। এ সময় নেতাকর্মীরা উদ্যানে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপির সমর্থকরা। সে সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন বিএনপি সমর্থক আহত হয়। এদিকে বিএনপির সমর্থকদের ছোড়া ইট পাটকেলে পুলিশের বেশ কয়েকজন সদস্য এবং গণমাধ্যম কর্মী আহত হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, পুলিশ শান্তিপূর্ণ জমায়েতে হামলা করেছে। আমরা এসেছি, আমরা আসব, হয়তো একদিন আমাদের পাশে লেখা থাকবে শহীদ, সেই শহীদ হলেও আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছব। তবে পুলিশ বলছে, বিএনপি সমর্থকরা বৃষ্টির মতো তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে। আত্মরক্ষার জন্যই তারা টিয়ারশেল নিক্ষেপ করে। কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকেই আহত, আমাদের পুলিশের গুলি রাখছে, আমরাও আহত, আমাদের এডিসি সহ আমরা নিজেরা আহত। পরে পরিস্থিতি শান্ত হলে বিএনপির শীর্ষ নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ পরিবেশ পুলিশই নষ্ট করেছে। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে এবং আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে তারা নেতৃত্ব দেবেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দিন পর ফের ৭,৫০০-এরও বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাও গত কয়েকদিনে চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯৮ জনের। তবে শনাক্তের হার কমে ১৯.18%। মফিউর রহমানের রিপোর্ট। ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯৮ জনের। এ নিয়ে মোট মৃত্যু ২৪,৫৪৭। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৭,৫৩৫। মোট শনাক্ত ১৪,৩৩,৩৯৬। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯,২৭৮। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৪,৮০,৮১৪। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২,৯৫০ জন। মোট সুস্থ ১৩,১৪,৯১৬। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৫২, রাজশাহী বিভাগে ৯, খুলনায় ২৮, বরিশালে ৭, সিলেটে ১৮, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছে।
61 থেকে 70 বছরের মধ্যে মারা গেছে 69 জন, 51 থেকে 60 বছরের 41 এবং 71 থেকে 80 বছরের মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার 1.71%। এ পর্যন্ত শনাক্তের হার 16.90% নিয়ে সুস্থতার হার 91.73%। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতে টিকার চাহিদা পূরণ হওয়া মাত্রই আবার টিকা রপ্তানি শুরু হবে। তখন বাংলাদেশের কেনা বাকি ভ্যাকসিনগুলো পাঠানো হবে। এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। করোনা মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি জানান, 20 আগস্ট থেকে শুরু হচ্ছে দেশটির সাথে বিমান যোগাযোগ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কূটনৈতিক সম্পর্কের 50তম বছর ও মুজিব জন্ম শতবর্ষে 109টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আইসিইউ সুবিধা সম্বলিত 31টি অ্যাম্বুলেন্স পররাষ্ট্র মন্ত্রণালয়কে বুঝিয়ে দিল ভারতের হাইকমিশনের কর্মকর্তারা। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, পালস অক্সিমিটার, অক্সিজেন নেজাল ক্যানুলা, হাইফ্লো নেজাল ক্যানুলা সহ 22 টন জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের উপহার বুঝিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে। হাইকমিশনার জানান, শুধু করোনা মহামারী নয়, স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সাধ্যের মধ্যে সব ধরনের সহযোগিতা করতে চায় ভারত। খুব শীঘ্রই আবার শুরু হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি। The ramp up of capacity in India, as our COVID crisis of summer has started tapering down, we have increased our capacity to be able to meet all the necessary demands of India and have surplus, which is why we were able to supply oxygen concentrators, cylinders, etc. Hopefully this process with vaccines will also reach a point where our demands are completely met and we'll be able to resume supplies. পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছেন, জটিলতর সব ধরনের সমস্যার মুখোমুখি হলেই সহযোগিতায় এগিয়ে আসে পরীক্ষিত বন্ধু প্রতিবেশী ভারত। Whenever we need any, there is some need. India also gave us a lot of vaccines, and maybe we are waiting that they will start giving those vaccines. They have managed their COVID, by and large, pretty effective. And then we hope that the commitment they made will come through. So don't worry. চলতি মাসের 20 তারিখ থেকে দেশটির সাথে বিমান যোগাযোগ শুরু হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সার্ক সদস্য হিসেবে এর সকল সদস্য রাষ্ট্রের স্থিতিশীলতা বাংলাদেশের কাম্য। জনগণের প্রত্যাশার প্রতিফলন হলে বাংলাদেশ সাধ্যমতো দেশটিকে সাহায্য সহযোগিতা করবে। We hope we will be a partner to their development when the situation happens. At this time, we are basically observing in the developments. And if we always, Bangladesh also stand for democracy, when we would like people's government. If the government in Afghanistan, comes to the wishes of the people, will definitely honor the wishes of the people. নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। একদিনের রেকর্ড 329 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। বছর জুড়ে মশা নিধনে অভিযান চালানোর পরামর্শ। বছরে একবার সরকারি চাকরিদের ডোপ টেস্ট, শিক্ষক শিক্ষার্থীদেরও করা হবে পরীক্ষা। আমরা আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি গার্ড ভান লিউয়েন এবং থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতোমোর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে নিজ নিজ দেশের পক্ষে পরিচয়পত্র পেশ করেছেন। বঙ্গভবনে পৌঁছালে তাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানান। আলাপে রাষ্ট্রপতি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও রাষ্ট্রদূতের কাছে আশাবাদ জানান। এদিকে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে আলাপকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থাইল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন। একদিনে 329 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে একদিনে এত বেশি আক্রান্ত আর হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে 306 জন এবং ঢাকা মহানগরীর বাইরে
23 জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়। কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে বছর জুড়ে বিজ্ঞানসম্মত উপায়ে এডিস মশা নিধন কার্যক্রম চালাতে হবে। আর চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে শুধুই করোনা নয়, ডেঙ্গু পরীক্ষাও করাতে হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বচ্ছ পানিতে এডিস মশার জন্ম। বর্ষা মৌসুমে যেখানে সেখানে পড়ে থাকা বিভিন্ন পাত্র, ফুলের টব, ছাদ কিংবা বারান্দায় জমে থাকা পানি এডিস মশার প্রজনন স্থল। তাই বর্ষা মৌসুমেই বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, রোগের প্রকোপ বাড়লেই নিয়ন্ত্রণের দৌড়ঝাঁপ নয়, এডিস মশা নির্মূলে বছর জুড়ে অভিযান থাকতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রম, নগরবাসীর মশা নিয়ন্ত্রণের সম্পৃক্ততা, এটি আরও কিছুদিন চলমান থাকতে হবে। চলমান থাকলেই আমরা এই নিম্নমুখী প্রবণতাটাকে ধরে রাখতে পারবো। এডিস মশা বা ডেঙ্গুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সারা বছরব্যাপী চলমান থাকতে হবে। মহামারীকালে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বর হলেই শুধু করোনা নয়, করতে হবে ডেঙ্গু পরীক্ষাও। প্লাজমা লিকেজ, রক্ত থেকে রক্তের যে পানীয় উপাদানটা রক্তের বাইরে চলে আসে, যার কারণে রোগীর প্রেশার কমে যায়। অন্ততপক্ষে ফ্লুইডটা যেন খাওয়া হয়, এই জন্য হচ্ছে আমরা পানি, তারপর খাবার স্যালাইন, লেবুর শরবত, ডাবের পানি, এই জিনিসগুলোকে আমরা খাইতে বলতেছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। আছে সচেতনতামূলক কর্মসূচি। তারপরও নির্মাণাধীন ভবনে এখনো মিলছে মশার লার্ভা। পাওয়া যাইতেই পারে, সামান্য কিছু ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, হয়তো বা এটা আমাদের চোখে আসে না, পড়েনি আর কি, পড়লে এটাও থাকতো না। অভিযান পরিচালনাকারীরা বলছেন, মূলত সচেতন করতেই এই অভিযান। জরিমানা করে কোনোভাবেই ভবন মালিকদের সচেতন করা যাচ্ছে না। আঙিনার পেছন সাইডটা উনি পরিষ্কার করছে না, উনি শুধু সামনের সাইডটা পরিষ্কার করছে। নজরদারি বাড়ানো উচিত ছিল, এই জিনিসটাই ওনাদের মধ্যে আসছে না, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের আগে এবং বছরে একবার সকল সরকারি কর্মচারীকে ডোপ টেস্টের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মাদক নিয়ন্ত্রণে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মাদক নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। এই মাদককে নিরুৎসাহিত করার জন্য চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বছরে একবার এই ডোপ টেস্টের আওতায় আসবেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যারা নাকি ইউনিভার্সিটিতে, কলেজে যারা অ্যাডমিশন নেবেন, কিংবা শিক্ষকরা নতুন শিক্ষকের জন্য হবেন, তাদের সবাই এই ডোপ টেস্টের আওতায় আসবে। করোনাকালীন নিষেধাজ্ঞা অমান্য করে চন্দ্রিমা উদ্যানে বিএনপির সমাবেশকে বিশৃঙ্খলা বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিষ্কার কোভিডের জন্য বলে দেওয়া হয়েছে কোনো সমাবেশ নাই, কোনো এক জায়গায় সমাবেত হতে পারবে না। তারপরও তারা উপেক্ষা করে শত শত তাদের ফলোয়ার নিয়ে ওখানে জোর করে ঢুকেছে এবং তারা একটা শান্তি ভঙ্গের চেষ্টা করেছে। এবং ওইখানে যেই পুলিশের উপরে বেধড়ক ইট পাটকেল ছুড়েছে, যার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে করেছে। আফগান প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাকিস্তানি ও মিয়ানমারের শরণার্থী নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন, নতুন করে ভাববার সুযোগ নেই। আফগান শরণার্থী তো তারা রয়েছে 1000 কিলোমিটার দূরে। আমরা তো আমরা রোহিঙ্গা শরণার্থী নিয়ে আসি, আমরা পাকিস্তানি শরণার্থী নিয়ে আসি, কাজে আফগানি শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2003 সালে কিশোরগঞ্জে ইটনার অলিউল্লাহ হত্যায় ফাঁসির আসামি মকবুলকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। কন্ডেম সেল থেকে মুক্তির নির্দেশও দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনি গ্রামে। কাজের জন্য তিনি ঢাকার সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়া এলাকায় থাকতেন। 2003 সালের 28 ডিসেম্বর অলিউল্লাহ নামে একজন খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মকবুল। 2006 সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মকবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। আপিল করলে মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। এই মামলার তো রায় হতে সময় লাগবে, অনেক বড় রায় হবে, সুতরাং ততদিন তো এই মানুষটা ওই কন্ডেম সেলেই আসবে, সে তো কন্ডেম সেলে আছে।
সুতরাং অ্যাডভান্স অর্ডারের অর্থ হলো যে আগে গেলে জাজমেন্টের আগে সে মুক্তি পাবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের মুখোশ যখন উন্মোচন হবে, বিএনপি রাজনীতি করতে লজ্জা পাবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনায় তিনি বলেন, আন্তর্জাতিক শক্তি স্বাধীনতা বিরোধী দেশীয় চক্রের সঙ্গে মিলে ৭৫-এর ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর নেপথ্যে বর্ণচোরা খন্দকার মোশতাক ও জেনারেল জিয়ার ষড়যন্ত্র জাতির কাছে স্পষ্ট বলেও মনে করেন তিনি। জিয়া রহমান রণাঙ্গনে স্ত্রীপুত্ররা পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে খুব আরামায়েশে আছেন, এতেই প্রমাণিত হয় জিয়া রহমানের ভূমিকাটা কী ছিল। যারা বঙ্গবন্ধুর কুশীলব ছিল জিয়া রহমান সহ অন্যান্যরা, তাদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হবে, আরও উন্মোচিত হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এবং আজকে যারা বিএনপি করছেন তারা একসময় এই জিয়া রহমানের দল করার জন্য লজ্জা পাবেন। 15 আগস্ট হত্যার নেপথ্যে কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। জাতীয় শোক দিবস উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের অনলাইনে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি বলেন, 15 আগস্টের খুনিরা আগামীতে যেন আর বিষ বাষ্প ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম. আরফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর দর্শনকে হত্যা করতেই তাকে হত্যা করেছিল ঘাতকরা। শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা যে অভ্যুত্থানের মাধ্যমেই হয় তা স্পষ্ট ছিল বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে। ক্ষমতায় আসা খনি মোশতাক সরকার যে পাকিস্তান ও মার্কিন মদতপুষ্ট তাও উঠে আসে বিভিন্ন বিশ্লেষণে। একই সঙ্গে সে সময় পৃথিবীতে দুই পরাশক্তি স্নায়ুযুদ্ধের বাস্তবতায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও উদারনীতিতে বিশ্বাসী হওয়াটাই বঙ্গবন্ধুকে হত্যার মূল কারণ, তার ইঙ্গিত মেলে। রিপোর্ট দুলি মল্লিকের। The world is divided between those who are the oppressors and those who are the oppressed. We stand by them in the just struggle for liberation and oppression. আলজেরিয়ায় জোট নিরপেক্ষ আন্দোলনের এই মঞ্চে শতাধিক বিশ্ব নেতার সামনে এমন বলিষ্ঠ কণ্ঠে বিশ্বের নিপীড়িত ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন সদ্যজাত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাশক্তির নেতৃত্বে বিভক্ত পৃথিবীতে এমন সাহসী কণ্ঠস্বরকে যে দমিয়ে দেওয়া হবে তা সেই দিনই বুঝেছিলেন কিউবার তৎকালীন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ট্রো। সতর্ক করেন, এখন থেকে একটি বুলেট তার পিছু নিয়েছে। ঠিক 2 বছর পর 75-এর 15 আগস্ট এই নির্মম হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে বিশ্ব। কেন এই হত্যাযোগ্য আর কারাই বা ছিল এর পেছনে? বাংলার মানুষ ওই দিন সত্য উদ্ঘাটন করতে না পারলেও প্রায় সব মার্কিন গণমাধ্যমের স্পষ্ট ছিল পাকিস্তান ও মার্কিনপন্থী মদত। The new president is Kandakar Ahmed, who was against Mujibur's close friendship with Russia and India. ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, প্রথম বিশ্ববাসীকে খবরটি দেয় ঢাকার মার্কিন দূতাবাস। টাইমস অফ ইন্ডিয়া, স্টেটমেন্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে অবরুদ্ধ বাংলাদেশের পরিস্থিতি। আর বন্ধু রাষ্ট্র রাশিয়ার গণমাধ্যম বলে, স্বাধীনতা বিরোধী শক্তির উত্থানে বাধাগ্রস্ত হবে বাংলাদেশের ভবিষ্যতের উন্নয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, টাইমস অফ লন্ডনে প্রকাশিত হয় বঙ্গবন্ধু হত্যায় অপূরণীয় ক্ষতির দিকগুলো। সবচেয়ে বিস্তারিত বর্ণনা প্রথম প্রকাশিত হয় 1 সপ্তাহ পর গার্ডিয়ান পত্রিকায়। সাংবাদিক লরেন্স লিপসুলস ও মার্টিন উলাকটের লেখা প্রথম পাতার ওই প্রতিবেদনে প্রকাশিত হয় নেপথ্যের নানা তথ্য। পরবর্তীতে লিপসুলসের 3 দশকের গবেষণায় বের হয়ে আসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সমাজতন্ত্র বিরোধী ও প্রতিশোধমূলক চিন্তার বাস্তবায়ন করতে সিআইএর যোগসাজশে স্বাধীনতা বিরোধীরা 15 আগস্টে নীল নকশা সাজায়। Moving in directions that indicated that possibly stronger connections with Pakistan and others. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বুক থেকে মেহনতি মানুষের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দিতে গোপনে মদত চালায় পুঁজিবাদী গোষ্ঠী। কঙ্গোর লুলুম্বা, চিলির আলেন্দোর মতো বাংলায় বিদায় নিতে হয় শেখ মুজিবকে। তবু আজও জাগরুক মুজিববাদ, বঙ্গবন্ধু চিরঞ্জীব। দুলি মল্লিক, 21 টেলিভিশন।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ভারত, নেপাল, ভুটানে যাত্রাবিরতি ছাড়া পণ্য রপ্তানির সুবিধা চান ব্যবসায়ীরা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার তাগিদ। যুক্তরাজ্যে 12 থেকে 17 বছর বয়সীদের দেওয়া হবে মডার্নার টিকা, ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। ভারত, নেপাল ও ভুটানে সরাসরি পণ্য রপ্তানি করতে চায় ব্যবসায়ীরা, আর তাই অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্য সরবরাহ নিশ্চিতে দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য দেশগুলোর সমুদ্র, নদী ও স্থলবন্দর সহ সড়ক অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোরও তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল এই 4 দেশের যোগাযোগ ও উন্নয়ন বিষয়ে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এই অনলাইন আলোচনা। আরেক রকম মানুষ আছে। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশই আঞ্চলিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই 4 দেশও একইভাবে এগিয়ে যেতে পারে বলে উঠে আসে আলোচনায়। এই যে হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেন আসলো আর আমাদেরকে সেভ করলো, এরা যদি মাল্টিমোডাল ট্রান্সপোর্টে থাকতো, রেগুলার হতো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিট পেতাম। পুরো বর্ডার এলাকাটাই একটি অর্থনৈতিক অঞ্চল হয়ে যেতে পারে আমাদের জন্য। কেবল সমুদ্র বন্দর নয়, নদী ও স্থলবন্দর ব্যবহারের পাশাপাশি সংস্কারের তাগিদ আসে আলোচনা থেকে। ভারতের পশ্চিমবঙ্গই নয়, অন্য রাজ্যের বন্দর ব্যবহারের সুপারিশও করেন বক্তারা। বাংলাদেশের উপকারে নিশ্চিত করাটি কিন্তু নির্ভর করবে তার সঙ্গে ভারতের যেমন বাণিজ্য, তার সঙ্গে নেপাল বা ভুটানের বাণিজ্যের ব্যাপারটিও কিন্তু সেখানে নির্ভরশীল। কাস্টমস সমস্যার পাশাপাশি বারবার গাড়ি পরিবর্তন পণ্য রপ্তানিতে প্রতিবন্ধকতা বলে জানান ব্যবসায়ীরা। অনুগ্রহপূর্বক যেন আমরা ডাইরেক্টলি শিপে ডাইরেক্টলি ভারতে আমরা পণ্য সামগ্রী পাঠাতে পারি। আমাদের যদি পানগাঁওতে গিয়ে যদি কাস্টম অফিসারের সাথে দেখা করতে হয় শিপের অফিসারকে, তাহলে কিন্তু ভাই আমাদের এক্সপোর্টটা কিন্তু ভালোভাবে বাড়বে না। উন্নত দেশগুলো এখন অর্থনীতির 80% নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় বিবেচনাভুক্ত দেশগুলোর আন্তঃযোগাযোগের কোনো বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে মিরসরাইয়ের 3 ইউনিয়নে 3000 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীরের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঘাদিয়া ইউনিয়ন পরিষদে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ HRA মোহাম্মদ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে প্রিমিয়ার ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম। এ সময় 15 আগস্টে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম ACS সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এর ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে চুক্তিতে সই করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফুরকান হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক AKM মহিউদ্দিন আজাদ, SIBL ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান ওয়ালিদ মাহমুদ সোবহানি ও ICT ডিভিশনের প্রধান মোহাম্মদ সুলতান বাদশাহ উপস্থিত ছিলেন। 22 আগস্ট দাবা ইভেন্ট দিয়ে শুরু হচ্ছে DRU ইনডোর গেমস। সকাল 10টায় গেমসের উদ্বোধন করবেন স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক ইকবাল বিন আনোয়ার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আজ এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মশিউর রহমান। এবার ইনডোর গেমসে পুরুষদের জন্য অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ 14টি ইভেন্ট রয়েছে, আর নারীদের জন্য রয়েছে 8টি ইভেন্ট। এছাড়া সদস্যদের সন্তানদের জন্য 100 ও 200 মিটার স্প্রিন্ট ও স্ত্রীদের জন্য রয়েছে মার্বেল দৌড়। আমরা কথা দিচ্ছি। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 16 বছরেও শেষ হয়নি দেশব্যাপী বোমা হামলার বিচার, ঝুলে আছে 47 মামলা, জঙ্গি তৎপরতা নজরদারিতে। বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ক্ষমতায় টিকে থাকতে 17 আগস্টের হামলা, বলছে আওয়ামী লীগ। ফের বিশৃঙ্খলার চেষ্টায় বিএনপি, চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত। শনাক্ত 7,500, করোনায় আরও 198 মৃত্যু, 31টি আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত। কারো উপর প্রতিশোধ নেওয়া হবে না, প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের ঘোষণা, আমরুল্লাহ সালেহ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 আর ভিজিট করুন 21এ-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।